আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। 3 ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই করবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচটা বাংলাদেশ খুব সহজেই জিতে নিয়েছিল এবং মোটামুটি স্পিনারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে 74 রানের বড় ব্যবধানে বাংলাদেশ হারিয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজকে 133 রানেই বাংলাদেশ অল আউট করে দিয়েছিল এবং সেখানে রিশাদ হোসেন একটা রেকর্ড 6 উইকেট হল নিয়েছিলেন, যার কারণে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন। সেই সাথে ব্যাট হাতেও 200 স্ট্রাইক রেটে 26 রানের একটা ইম্পর্টেন্ট নক খেলেছিলেন। তো দ্বিতীয় যে ওয়ানডেটা হবে সেখানে কি কোনো পরিবর্তন আসবে কিনা? একটা জয়ের পর তো সাধারণত আমরা দেখি যে একটা উইনিং কম্বিনেশন একটা দল রাখতে চায়, তবে দ্বিতীয় ম্যাচটার জন্য কিছু পরিবর্তন হয়তো আসতে পারে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু হেরেছে, তাদের দলে কিছু পরিবর্তন ডেফিনেটলি আসবে এবং প্রথম দিন দেখার পর নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজ এই ধরনের টার্নিং উইকেটে কোন ধরনের বোলিং অ্যাটাক নিয়ে নামবে সেটা নিয়েও কিন্তু খানিকটা চিন্তা ভাবনা অবশ্যই করবে। ওয়েস্ট ইন্ডিজের চিন্তা ভাবনা করার পেছনের যে কারণটা, তারা কিন্তু 3 স্পিনার অলরেডি খেলেছিল, সেই সাথে তাদের 3 পেসার ছিলেন, জাস্টিন গ্রিভসকে যদি আমরা ইনক্লুড করি। তবে মজার যে বিষয় সেটা হচ্ছে যে আরো স্পিনারের বোধহয় তাদের প্রয়োজনীয়তা মাথায় এসে পড়েছে এবং সে কারণে তারা ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়িয়ে এনেছে আরো একজন স্পিনার আকিল হোসেনকে। আকিল হোসেন মূলত বাহাতি অর্থোডক্স স্পিনার, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ দলে যে কোনো পরিবর্তন আসতে চলেছে স্টার্টিং 11-এ সেটা কিন্তু বলাই যায় এবং এক্সট্রা আরো একজন স্পিনারকে তারা হয়তো ইনক্লুড করবে, একজন পেসারকে বাদ দিয়ে। শামার জোসেফ, যিনি কিনা প্রথম ম্যাচে খেলারই সুযোগ পাননি, তাকে আবারও দেশে ফেরত পাঠানো হয়েছে এবং তার জায়গায় আকিল হোসেনকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ দলও তাদের ওডিআই স্কোয়াডে একটা পরিবর্তন করেছে। আপনারা অনেকেই বলছিলেন যে নাসুম আহমেদ হোয়াইট বল ক্রিকেট এত ভালো বোলিং করার পরও তাকে কেন ওডিআইয়ের জন্য কনসিডার করা হচ্ছে না। নাসুমকে কিন্তু কনসিডার করা হয়েছে এবং বাংলাদেশের ওডিআই স্কোয়াডে নাসুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন নাসুম যেহেতু দলে ঢুকছেন, আমরা কিন্তু প্রথম ওডিআইতে দেখেছি বাংলাদেশের ওভারঅল লাইন আপটা, সেখানে কিন্তু মাত্র 2 জন পেসারই ছিলেন, মুস্তাফিজ ছিলেন, তাসকিন আহমেদ ছিলেন, এছাড়া বাদবাকি সবাই স্পিনার ছিলেন। রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, এই হচ্ছে বাংলাদেশের স্পিন অ্যাটাক। সো নাসুমকে যদি আমরা প্রথম একাদশে ঢুকাই তাহলে আমাদের পরিবর্তনটা কোন জায়গায় আসবে? একটা পরিবর্তন তো আসতেই পারে এবং সেটা আমার মনে হয় স্পিনারকে বাদ দিয়ে না, আমার মনে হচ্ছে একজন পেসারকে বাদ দিয়ে বাংলাদেশ এই স্পিনারকে নিয়ে আসতেও পারে এবং সেটা যদি হয় খুব অদ্ভুত একটা ঘটনা ঘটবে। বাংলাদেশ, আমার খেয়াল পড়ে না শেষ কবে একটা ওডিআই ম্যাচ খেলতে গিয়েছে যেখানে মাত্র একজন পেসার নিয়ে তারা খেলেছিল। মুশফিকুর রহিমের আমলে টেস্ট ম্যাচে আমার মনে আছে যে বাংলাদেশ টেস্টে অনেক সময় ঘরের মাটিতে মাত্র এক পেসার নিয়ে বল করতে আসতো, বাকি সবাই স্পিনার থাকতেন। তবে ওডিআই ক্রিকেটে আমার খেয়াল পড়ছে না সত্যি কথা বলতে যে বাংলাদেশ কবে মাত্র একজন পেস বোলার নিয়ে খেলেছে। এবং মুস্তাফিজ আসলে যে ধরনের পেসার, তার তো কাটারটাই মূল অস্ত্র থাকে সাধারণত, সো তাকেও কিন্তু মোটামুটি একজন ফাস্ট স্পিনারই বলা যেতে পারে, তার কাটারটা এতই মুভ করে। সো ওই দিক থেকে বলতে গেলে বাংলাদেশ এই পিচের সাথে সামঞ্জস্য রেখে পুরোপুরি ভাবে একটা স্পিন বোলিং ফ্রেন্ডলি লাইন আপ হয়তো আগামীকাল নামাতে চলেছে। তো আমরা লাইন আপের দিকে যদি সরাসরি চলে যাই, সেখানে ওপেনিং স্লটে পরিবর্তন আমরা দেখছি কিনা সেটাও একটা প্রশ্ন। সৌম্য সরকার কিন্তু রান পাননি, সাইফ হাসানও রান পাননি, তবে আমার মনে হয় সাইফ হাসান যেহেতু ফর্মে আছেন, আমার মনে হয় তার জায়গাটা নিয়ে তিনি সিকিউর থাকতে পারেন। সৌম্য সরকারকেও আমার মনে হচ্ছে বাংলাদেশ দ্বিতীয় ওডিআইতেও রাখবে। তার একটা কারণ হচ্ছে তাকে মাত্র সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ একটা ম্যাচে খারাপ করার পরে তাকে বাদ দেওয়ার কথা নয়। তানজিদ তামিম রয়েছেন বেঞ্চে, তিনি হয়তো বেঞ্চেই থাকবেন। সৌম্য সরকারকে আরো একটা কারণে বাংলাদেশে লাগতে পারে, সেটা হচ্ছে তার মিডিয়াম পেস বোলিং। সো অন্তত দ্বিতীয় একটা মোটামুটি পেস বোলিং অপশন বাংলাদেশ রাখতে চাইবে মুস্তাফিজ ছাড়া। এবারে আসি 3 নম্বরে, সেখানে যথারীতি ডেফিনেটলি নাজমুল হোসেন শান্ত আছেন, যিনি একটা স্লো নক খেলেছেন গত ম্যাচটায়। এর থেকে একটা ইমপ্রুভ পারফরমেন্স নিশ্চয়ই বাংলাদেশ দল তার কাছ থেকে আশা করবে, কারণ এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশের ব্যাটিং লাইন আপের দিকে তাকান, ওয়ানডে টেম্পোতে ব্যাটিং করার মতো ক্যাপাবিলিটি অন্তত পরিসংখ্যানগত দিক থেকে নাজমুল হোসেন শান্ত বেশ ভালো রয়েছে। 30+ একটা অ্যাভারেজ অন্তত তার রয়েছে এবং সৌম্য সরকারেরও কিন্তু ওডিআই ক্রিকেটে 30+ অ্যাভারেজ রয়েছে। বাদ বাকি ব্যাটারদের যদি দেখেন, তাওহিদ হৃদয়েরও একটা ভালো অ্যাভারেজ রয়েছে অবশ্যই, বাদ বাকিদের কিন্তু অ্যাভারেজের জায়গা থেকে খুব একটা ভালো অবস্থা নেই। মেহেদী হাসান মিরাজের ওভারঅল ওডিআই ক্যারিয়ার অ্যাভারেজ হচ্ছে 24 এবং তার বেশিরভাগ ইনিংসই তিনি খেলেছেন 7 কিংবা 8-এ ব্যাটিং করে, ওপেনিং স্লটে এবং 3 নম্বরেও কয়েকটা ইনিংস তিনি খেলেছেন যেখানে তার এফেক্টিভনেসটা তিনি দেখিয়েছেন। তবে অ্যাট নাম্বার 5 মেহেদী হাসান মিরাজ কিন্তু ক্যাপ্টেন হওয়ার পর থেকে খেলা শুরু করেছেন এবং এই রোলটাতে এখনো পর্যন্ত তাকে আমরা খুব বেশি সুটেড হতে দেখছি না, স্ট্রাগল করছেন তিনি। তার অ্যাভারেজ মাত্র 18 তিনি যখন 5 নম্বরে ব্যাটিং করেন ওয়ানডে ক্রিকেটে। সো এই জায়গায় আমার মনে হচ্ছে নাজমুল শান্তর উপর দায়িত্ব একটু বেশি বেড়ে যায়, কারণ তার কাছ থেকে আসলে কনসিস্টেন্ট রান আমাদের প্রয়োজন এবং ভালো স্ট্রাইক রেট মেনটেন করে একটা রান করবেন সেই আশা আমরা করতে পারি। 4 নম্বরে ডেফিনেটলি তাওহিদ হৃদয় থাকবেন, 5-এ মেহেদী হাসান মিরাজ, আমার মনে হয় তিনি তার জায়গায় থাকছেন। 6 নম্বরে আমরা নুরুল হাসান সোহানকে দেখতে পারি। 7 নম্বরে আমরা অবভিয়াসলি মাহিদুল অঙ্কন রয়েছেন, তার সঙ্গে অদল বদল হতে পারে। সেখানে মেহেদী হাসান মিরাজ অবশ্য গত ম্যাচটায় 6-এ নেমেছেন, 5-এ নামেননি, সুতরাং নিজেকে একটু ডিমোট করেছেন। দ্বিতীয় ম্যাচটাতে মনে হচ্ছে অঙ্কনকে 5-এ নামানো হবে, তারপর মিরাজ, তারপর হয়তো সোহান, এরকম একটা সিকোয়েন্স হতে পারে। রিশাদ হোসেন থাকবেন, তানভীর থাকবেন, নাসুমও থাকবেন, তারপরে মুস্তাফিজ থাকবেন, অর্থাৎ মাত্র একজন প্রতিষ্ঠিত পেস বোলার এবং সেই সাথে সৌম্য সরকার, এই দুজনকে নিয়ে বাংলাদেশ তাদের পেস ব্যাটারিটা সাজাবে। স্পিনার থাকবেন
4 জন, সব মিলে যদি হিসাব করি সাইফকে সহ 5 জন হয়ে যায়। সো ওই দিক থেকে আমার মনে হয় ওডিআই বোলিং এ আমাদের অনেকদিন পর, বিশেষ করে সাকিব আল হাসান না থাকার পর থেকে বাংলাদেশ বহুদিন পর একটা এক্সট্রা অপশনস এর সুযোগ পাচ্ছে। সেখানে সাইফ হাসানের ইনক্লুশনটার কারণে আমার মনে হয় একটা এক্সট্রা বোলিং অপশন বাংলাদেশ পায়। সৌম্য সরকারও একটা এক্সট্রা বোলিং অপশন দেন, সুতরাং এই জায়গা থেকে বাংলাদেশের টিম ব্যালেন্সটা একটু বেটার হয়ে গিয়েছে বলা যেতে পারে। তবে দ্বিতীয় ওডিআইতে কোনো পিচের চরিত্রের পরিবর্তন আমার মনে হয় না আমরা দেখবো। আবারও একটা টাইট ক্লোজ ফট ভেরি মাচ টার্নিং উইকেটের মধ্যেই খেলাটা হবে এবং দুই দলে সেটা জেনেই খেলতে নামবে। সো তাদের অ্যাপ্রোচে কোন ধরনের অ্যাডজাস্টমেন্ট বা পরিবর্তনগুলো হয় সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশের কাছ থেকে একটা ইমপ্রুভ পারফরমেন্স আমরা আশা করতে পারি, কারণ অবভিয়াসলি প্রথম ম্যাচটা জেতার পর একটা কনফিডেন্স বাংলাদেশ পাবে এবং এই ধরনের উইকেটে যদি ব্যাটাররা প্রতিপক্ষের ব্যাটারের চেয়ে একটু বেটার ব্যাটিং করতে পারেন তাহলে আমার মনে হয় ম্যাচটা জয়লাভ করা সম্ভব। কারণ স্পিন বোলিং এর দিক থেকে আমার মনে হয় যে বাংলাদেশ ওভারঅল তাদের স্পিন বোলিং এর ডিপার্টমেন্টটা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেটার রয়েছে এই মুহূর্তে। এবারে একটা প্রসঙ্গে আসে, যে প্রসঙ্গটা নিয়ে আমাদের খুব বেশি একটা আলোচনা হয় না, সেটা হচ্ছে নুরুল হাসান সোহানের উইকেট কিপিং। 11 নিয়ে কথা বলেছি, নুরুল হাসান সোহান এখন ওডিআইতে সুযোগ পাচ্ছেন। লিটন দাস যদি আসেন বা তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, তিনি ফিট থাকলে তাকে ওডিআই স্কোয়াডে আবার হয়তো ফেরত নিয়ে আসা হবে সামনের কোনো সিরিজে। তবে সোহান কি অ্যাজ এ কিপার বাংলাদেশের এই মুহূর্তে ওডিআই সেটআপের জন্য যোগ্য ব্যক্তি কিনা? জাকের আলীকে যেহেতু আমরা ড্রপ হতে দেখেছি, আমার মনে হয় নুরুল হাসান সোহান ব্যাট হাতে যদি রানও না পেয়ে থাকেন, তার উইকেট কিপিং দিয়ে কিন্তু তিনি প্রমাণ করেছেন যে আসলে এই দলটাতে তিনি অ্যাজ এ কিপার ব্যাটার খুব ভালো মতনই টিকে থাকার যোগ্য দাবিদার। প্রথম ম্যাচটাতে আপনি যদি চিন্তা করে দেখেন, তার 4টা ডিসমিসাল ছিল, 4টা ক্যাচ ছিল এবং খুব কঠিন ক্যাচ তিনি ধরেছেন। টার্নিং কন্ডিশনে, যেখানে আসলে উইকেট কিপারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়, সেই কন্ডিশনেও কিন্তু সোহান নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন। এবং আমার মনে হয় যে লিটন দাস যদি ফিরেও আসেন, আই উড এক্সপেক্ট যে নুরুল হাসান সোহানকে 11-এ অ্যাজ এ কিপার রাখা হয় যেন, এবং লিটন দাস অবভিয়াসলি তিনি অ্যাজ এ ব্যাটার এবং আউটফিল্ডেও তিনি খুবই দুর্দান্ত ফিল্ডিং করতে পারেন। সো সেই জায়গাটা তিনি নিশ্চয়ই ধরে রাখতে চাইবেন। এই হচ্ছে আমার মতামত কিপিং নিয়ে, কারণ এই বিষয়টা নিয়ে আসলে খুব একটা বেশি আলোচনা হচ্ছে না। আমরা মিরপুরের কালো উইকেট, আমরা হচ্ছে স্পিন বান্ধব পরিস্থিতি, ব্যাটারদের স্লো ব্যাটিং, এসব নিয়েই বেশি আলোচনা করেছি। আমরা মূলত কিপিং পজিশনটা নিয়ে কিন্তু খুব একটা বেশি আলোচনা করছি না, কিন্তু সেটাও কিন্তু এই ধরনের উইকেটের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং আর একটা বিষয়ে আমরা যদি চিন্তা করে দেখি যে টেস্ট যখন খেলবে বাংলাদেশ, আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট রয়েছে, সে জায়গায় অবশ্য মুশফিকুর রহিম ফিরবেন, তো তাকেই হয়তো আমরা দেখবো কিপিং গ্লাভস হাতে নিতে। সোহানকে কিন্তু ভবিষ্যতে আমরা টেস্ট ক্রিকেটেও যদি দেখি খুব একটা অবাক হবো না, কারণ ওই ধরনের একজন কিপার প্রয়োজন হয় ভালো বোলিং লাইন আপের এগেনস্টে। ভালো টার্ন যেখানে হচ্ছে, যেখানে আনইভেন বাউন্স রয়েছে, একটু উইকেটটা ট্রিকি থাকে, সেই সব জায়গায় কিন্তু উইকেট কিপারের একটা খুব ইম্পর্টেন্ট রোল থাকে এবং সেই জায়গায় সোহান নিজেকে বারংবার প্রমাণ করেছেন। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে সোহানকে নিয়ে একটু চিন্তা ভাবনা করা যেতে পারে যে বিভিন্ন ফরম্যাটে তাকে অ্যাজ এ কিপার আমরা কি রাখতে পারি কিনা। প্রমাণ তো দিয়ে যাচ্ছেন তিনি। দ্বিতীয় ওডিআইতেও আশা করব যে বাংলাদেশ ওভারঅল একটা ভালো পারফরমেন্স যেন ওয়েস্ট ইন্ডিজের সাথে দেয় এবং দ্বিতীয় ম্যাচটা জিতলে তো আমরা সিরিজটা জিতে গেলাম। তারপর হোয়াইট ওয়াশের দিকে তাকাতে হবে, র্যাঙ্কিং এর উপরে ওঠার একটা জায়গায় আমাদের পৌঁছে যেতে হবে। এবং আরো একটা ব্যাপার আশা করব আমি, যেহেতু আমি শুরু থেকেই বলছি, এর আগেও বলেছি মিরাজ হাসান মিরাজের ব্যাটিং নিয়ে, যে তিনি 5 নম্বরে ব্যাট করাটা তার জন্য বেস্ট অপশন না। তিনি হয়তো 7 বা 8 যখন ব্যাট করেন ওডিআই ক্রিকেটে তখন একটু বেশি এফেক্টিভ হন, তার পরিসংখ্যান সেই কথাই বলে। 5-এ আর একটু স্টেবল কোনো ব্যাটারকে যদি রাখা হয় বাংলাদেশের এই দলটায়, তাহলে ভালো হবে। সো দেখি আমরা এই সিরিজের মধ্যে মিরাজ নিজেকে কোন পজিশনে রাখেন। মাহিদুল অঙ্কন, তিনি প্রথম ম্যাচে 46 রান করেছেন, তার ডেবিউতেই 46 করেছেন, তিনি তার ফর্মটা কন্টিনিউ করে যেতে পারেন কিনা সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় থাকবে। এবং সাইফ হাসানের কাছ থেকে আমি একটা ইনিংস চাই, মানে তার যে ফর্মটা তিনি আসলে এটা ওয়েস্ট করে দিলে আমাদের জন্যই ক্ষতি। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন দ্বিতীয় যে ওডিআই ম্যাচটা হবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, সেখানে বাংলাদেশের একাদশের যে পরিবর্তনের কথা বলছি সেগুলোর সঙ্গে আপনারা এগ্রি করেন কিনা, পরিবর্তনটা না আনলেও চলে কিনা, বা এতগুলো স্পিনার নিয়ে খেলাতে কি বাংলাদেশের ওভারঅল ওডিআই সেটআপের মধ্যে ইমব্যালেন্স তৈরি হচ্ছে কিনা সেটাও আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং ব্যাটারদের মধ্যে কারা ভালো করতে পারেন এই পুরো সিরিজটার কথা যদি চিন্তা করি সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।